হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনলেস সার্কেল। আজ তোমাদের জন্য রইল আমার স্বরচিত একটা ছোট গল্প, সন্ধ্যের লাল চাঁদ। গতকাল পূর্ণিমা ছিল, মনে আছে? কাল রাতে একা খোলা ছাদে দাঁড়িয়ে অনেকটা সময় ধরে চাঁদ দেখেছিলাম, আর আজকের সন্ধ্যের চাঁদটা দেখার আমার খুব ইচ্ছে আছে। প্রতিবার ভাবি দেখব। বাবা বলে পূর্ণিমার পরের দিন চাঁদটা যেন মুখ ভার করে ওঠে আকাশে। সামনে অমাবস্যা আসছে, তাই সেজন্য আজ ঘরের সব কাজ চটপট করে গুছিয়ে যাচ্ছিলাম বাড়ির পেছনে বদ্ধ জলাশয়টার ওই পারে। ওখানে মাঠের পর মাঠ, ফাঁকা জমি, আকাশটা খুব বড় আর পরিষ্কার দেখায়। ঝোপঝাড় আর বড় গাছপালা নেই তো, তাই বাড়ির পেছনে কাঁটা ঝোপের পাশ দিয়ে সরু মারা পড়া পথ। খুব সাবধানে প্রায় পেরিয়েই গেলাম, কিন্তু একা একা যে কোথাও যাব সে উপায় নেই। একার জীবন সেই কবে শেষ হয়ে গেছে। তাই সঙ্গে নিতে হলো আমার ছোট্ট বাবুকে। পাছে দেরি হয়ে যায়, তাই তাকে কোলে তুলেই হাঁটা দিলাম। হঠাৎ সামনে দেখি পাশের বাড়ির বিভাস কাকুরা আলবাঁধের মাটি কেটে পুকুর পাড় ধরিয়েছে, পুরোটাই কাটা। বাবুকে নিয়ে এত বড় গাড্ডা পেরোনো মুশকিল, তাই বাধ্য হয়ে আবার ফিরে এসে পথ দিয়ে ঘুরে যেতে লাগলাম। শর্টকাট দিয়ে যাওয়া আর হলো না। এদিকে কানের কাছে তখন ঘ্যানর ঘ্যানর করছে আরেকজন। লক্ষণ কাকুর দোকান থেকে মাছ চকলেট চাই। অনেক বুঝিয়ে নিয়ে যাচ্ছিলাম ব্যাটাকে। হঠাৎ একটা বাচ্চা মেয়ে 2 হাত ভর্তি মাছ চকলেট কিনে আনন্দে দৌড়ে চলে গেল আমাদের সামনে দিয়ে। ছেলে ভোলানো আর গেল না। বাধ্য পা ঘুরল লক্ষণ কাকুর গোমটির দিকে। ততক্ষণে বায়নার অভিকর্ষজ টানে বাবু অর্ধেক ঝুলে গেছে কোল থেকে আমার। দোকানের কাছাকাছি আসতেই কোলের ছেলে আর কোলে নেই। আমার কিছু বলার আগেই দোকানে ঢুকে অত্যাচার শুরু হয়ে গেছে তার। ওদিকে আমার লাল চাঁদ মনে হয় নদীর পাড় ফেলে দিগন্তরেখার ওপরে উঠে গেছে। এসব ছেলেপুলে নিয়ে যে কি করি, কি অস্বস্তিকর অবস্থা। দোকান ভর্তি ভিড়, কত দেরি হবে কে জানে। এই জন্য কথায় আছে, টকা ছাকার জ্বালায় খুদঘাটা খাওয়া দেয়। কিন্তু হঠাৎ আমার সব অস্বস্তি কেমন ঠান্ডা হয়ে গেল। ভ্যাপসা গরম, তাও কেমন একটা হাত পা ঠান্ডা হয়ে আসছে। চোখের পাতা পড়ছে না। আমি হতবাক হয়ে লাজ লজ্জা ভুলে তাকিয়ে আছি ওই ভিড় থেকে বেরিয়ে আসা একটা ছেলের দিকে। এখন অবশ্য তাকে লোক বলাই ভালো। সে তার 2 হাত ভর্তি করে নিয়ে আসছে লক্ষণের সেই মাছ চকলেট। কয়েক সেকেন্ডের জন্য আমার মনে হলো, এ কেমন করে জানলো? তাহলে কি আমার পেছনে আসছিল? তাহলে আমাদের আগে দোকানে ঢুকলো কি করে? এমন হাজারো দ্বিধা দ্বন্দ্বে ভরা প্রশ্নে অনাধিকারে প্রবেশ করল তার গলার স্বর। তুমি এখানে? আমি একটু চমকেই উঠলাম। বললাম, হ্যাঁ, আমি তো এখানকার মুখার্জি পরিবারের ছোট বউ। তুমি তুমি এখানে? আমার মুখে মুখার্জি পরিবারের বউ কথাটা মনে হয় তার খুব একটা ভালো লাগেনি। অবশ্য এত বছর পরও খারাপ লাগার কথাও নয়। কিন্তু কি জানি কেন হাসি মুখটা তার একটু গম্ভীর হয়ে গেল। আমার প্রশ্নটা উপেক্ষা করে সে বলল, ও জানতাম না, সরি। তা ভালো আছো তো? হ্যাঁতেই উত্তর শেষ করলাম। সে চারিদিকে একটু তাকিয়ে বলল, তারপর কেমন কাটছে? এই প্রশ্নটারই ভয় পাচ্ছিলাম। দোকানের আদ্যিকারের হলদে বাল্বের আলোটা মাঝে মাঝে তার মুখে এসে পড়ছিল। আমি সত্যি লাজ লজ্জা ভুলে কেমন বেহায়ার মতো তাকিয়েছিলাম তার দিকে। আমার লাল চাঁদ তখন মাথায় উঠেছে। বাবুটাকে কি ছেলে ধরা নিয়ে গেল, নাকি অন্ধকারে দোকানে নিরাপদ কোনো কোণে বসে মাছ চকলেট চালিয়ে যাচ্ছে, তার কোনো হুঁশ নেই আমার। কয়েক মুহূর্তের জন্য মনে হলো পৃথিবী হয়তো থেমে গেছে, সময় বুঝি দাঁড়িয়ে গেছে। এতগুলো বছর পরে দেখা হলো, অথচ মনে হচ্ছে যেন গতকালই তার সাথে শেষ ঝগড়া হয়েছিল। অবশ্য ঝগড়া বলা যায় না, সে এক অন্যরকম বোঝাপড়া, কঠিন বাস্তবতাকে মেনে নেওয়া। সেদিন যেমন তুমি তোমার কঠোরতা আর দেমাক দেখিয়েছিলে, আজও তোমার চোখে মুখে তার এক ঝলক দেখতে পাচ্ছি।
যখন আমি জিজ্ঞেস করলাম, কই, বললে না তো তুমি এখানে কি করে এলে, আমার কাটা ঘায়ে নুনের ছিটে দিতেই হয়তো বেশ গম্ভীর গলায় সে বলল, আমার স্ত্রীর এখানে এক আত্মীয় আছে, চিনবে হয়তো, বেনু রায় নাম, তার বাড়ি গরমের ছুটি কাটাতে এসেছি। ও, বেনু কাকু, ওনাকে কে না চেনে? ভালো ভালো, কতদিন থাকছ? জানি না এটা জিজ্ঞাসা করে নিজেকে হ্যাংলা বানিয়ে ফেললাম কিনা। সেও একটু অবাক হয়ে তাকালো আমার দিকে। দুজন মুখোমুখি এমনভাবে দাঁড়িয়ে আছি যে আশেপাশের লোকেরা আসা যাওয়ার পথে দেখতে লাগলো আমাদের। যদিও তাকে এখানে কেউ চেনে না, তবে আমাকে তো সবাই চেনে। নিজেকে তাই একটু সামলে নিলাম, অন্যদিকে একটু তাকিয়ে থাকলাম। কি জানি সে কি বুঝল, হঠাৎ প্রশ্ন করে বসল, তা আজ কোথায় যাওয়া হচ্ছে? বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। 20 বছর আগে এমনই কোনো সন্ধ্যেতে করেছিল এমনই একটা প্রশ্ন, হয়তো একটু অন্যভাবে। তখন বলতো, তাহলে আজ আমরা কোথায় যাচ্ছি? তখনকার প্রশ্নে ছিলাম আমরা, আর এখনকার প্রশ্নে শুধু আমি। তখনকার সব কিছুতে ছিল অধিকার, আর এখন সব কিছুতে অভিমান আর আক্ষেপ। কিন্তু তাই বলে আমি যে সুখী নই এমনটা তো নয়। খুব সুখী আমি, বিশ্বাস করো। শ্বশুরবাড়ির সবাই ভালোবাসে আমায়, স্বামী আর ছেলে ঘিরে থাকে আমায় সারাক্ষণ। যদিও এখন তারা কেউই পাশে নেই। একজন অফিসের কাজে গেছে কলকাতা, অন্যজন লক্ষণের মাছ চকলেটের ওপর পিএইচডি করছে। তাই এ মুহূর্তে আমি সম্পূর্ণ একা, আর আমার সামনে সেই অপ্রত্যাশিত তুমি, যার থেকে এতদিন শুধু পালিয়ে পালিয়ে বেরিয়েছি, লুকিয়ে রেখেছি নিজেকে, যার সামনে সব যেন কেমন ফিকে হয়ে যাচ্ছে। কিসের অভাব আমার? সবই তো আছে। এক নারীর জীবনে যা কিছু থাকার দরকার সে সবটাই আছে আমার জীবনে। তাও কেন আমি তলিয়ে যাচ্ছি? বান বন্যা নেই, তাও কেন আমি ভেসে যাচ্ছি? কেন তার স্নেহ ও যত্নের কাছে হাত পাততে ইচ্ছে করছে বারবার? কেন নিজের মনে মনে এত কিছু ভেবে যাচ্ছি কে জানে। হঠাৎ সে বলে বসল, কি হলো? কোথায় যাচ্ছ জানতে চেয়ে কি আমি আমার সীমা ছাড়লাম? তার এমন প্রশ্নে কিছু ভাবনা চিন্তা না করেই বলে বসলাম, না না, সে কি, লাল চাঁদ দেখতে পুকুর পাড়ে যাচ্ছি। তারপর নিজেই ভাবছি, কেন যে বললাম, যদি আমার সাথে যেতে চায়। এই ভর সন্ধ্যেতে গ্রামের চেনা লোকগুলো দেখলে তো কত কি রটে যাবে। আমার হাজার চিন্তা ভাঙল তার আওয়াজে। হেসে বলল, এখনও তোমার সেই পাগলামিগুলো আছে? চাঁদ দেখতে চাঁদের আরও কাছে যাওয়া, নদী অনুভব করতে তার জলের কাছে মুখ ঝুলিয়ে বসা, বৃষ্টির প্রথম ফোঁটাগুলো শুকনো ঝিনুকে ভরা, এসব এখনও করো নাকি? আমার ভাবনাগুলোকে আরও জীবন্ত করে দিল তার এই হাসির ছলে করা টাটকা স্মৃতিচারণগুলো। কিচ্ছু ভুলেনি সে, কিচ্ছু না। খুব তৃপ্তি লাগলো মনে, এটা ভেবে যে যাক, তার স্মৃতিপটের কিছুটা অংশ জুড়ে তো আমার অতীত এখনও আছে। আমি না থাকতে পারি। আমি বললাম, ওটাই তো শুধু ধরে রাখতে পেরেছি, পুরনো অভ্যাসের মধ্যে তেমন তো আর কিছুই ধরে রাখতে পারিনি, তাই প্রকৃতি নিয়েই পড়ে আছি। তারপর আশেপাশে একটু চোখ চালিয়ে সে বলল, এখানে অনেকক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না, চলো হাঁটতে হাঁটতে যাই তোমার লাল চাঁদের দিকে, তারপর ওখান থেকে না হলে বেনু কাকার বাড়ির দিকে যাবক্ষণ। আপত্তি আছে কি? তাড়া নেই তো? সত্যি বলতে কি, চাঁদ দেখে চটপট ফিরেই আসতাম। তাড়া একটু ছিল বটে, কিন্তু এখন মনে হচ্ছে আর কোনো তাড়া নেই। জানি না বিধাতা দেখছেন নাকি ঘুমোচ্ছেন। মুখ ফিরিয়ে পূব আকাশে দেখি লাল চাঁদ তখন অনেকটা উঠে এসছে, মিনুদির খড়ের চালের ঠিক ওপরে। তারপর আমরা চলতে শুরু করলাম। হঠাৎ আমি বললাম, দাঁড়াও 1 মিনিট, আরও একজন আছে। তারপর বাবুকে জোর করে দোকান থেকে বের করে আনলাম। বললাম, শুধু চকলেট খাবি না লাল চাঁদ দেখতে যাবি? বাবু তার চিপচিপে মুখটা আমার শাড়িতে মোছার জন্য যেই আমায় জড়িয়ে ধরল, সে অবাক হয়ে একবার আমার বাবুর দিকে তাকালো,
আরেকবার আমার দিকে, তারপর চাপা গলায় বলল, তোমার ছেলে? আমি মাথা নেড়ে সম্মতি দিয়েই প্রসঙ্গটা বদলানোর জন্য বাবুকে বললাম, তুই থাক, আমি বরং চলে যাই। তাই শুনে যেই বাবু ভ্যাঁ ভ্যাঁ করতে শুরু করলো, অমনি সে বলল, মা যায় যাক না, আমি তো আছি, আমার সাথে চলো। তাতে বাবু দৌড়ে আমার আগে এসে পথ প্রদর্শকের মতো হাঁটতে শুরু করলো, কিন্তু হারিয়ে থাকলো সেই মাছ চকলেটেই। পথ চলতে চলতে এসে হঠাৎ বলে বসল, বাবুর স্বপ্ন তো আমার ছিল, আর পেলে তুমি। কার দেখা স্বপ্ন কোথায় কার জীবনে কিভাবে পূরণ হয়। আমিও একটু অনিচ্ছার হাসি হাসলাম আর এগোতে থাকলাম। অন্ধকারে হালকা চাঁদের আলোয় হাঁটতে হাঁটতে সে হঠাৎ আমার হাতের আঙুলটা ধরল, যেমন বাবু আমার আঙুল ধরে। আমি আমাদের হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে তাকালাম তার দিকে। আজ একসাথে চাঁদ দেখব, আপত্তি আছে? সে জানতে চাইল। আমি উত্তর না দিয়ে মুখ ফিরিয়ে সামনে তাকিয়ে দেখি এসে পৌঁছেছি সেই পুকুর পাড়ে, যেখানে আসার কথা ছিল 15 মিনিট আগে। বাবু আমাদের দিকে তাকিয়ে ততক্ষণে প্রায় 10-12টা মাছ চকলেট মেরে দিয়েছে। শুধু আমার দিকে তাকিয়ে বলল, যাওয়ার সময় আরও 5টা কিনে দেবে তো? আমি মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। সামনে তখন বিশাল বড় লাল চাঁদ, যার আগে আমরা দুজন ব্যর্থ সৈনিকের মতো নির্বাক হয়ে বসে আছি। সে চাঁদের থেকে চোখ না ফিরিয়েই বলতে লাগলো, 20টা বছর কম সময় নয়। আমাদের জীবনের প্রথম সংসার জীবন হয়ে যেত যদি সময় আমাদের মিলিয়ে দিত। যখন হঠাৎ হারিয়ে গেলে একা একা সেসব পথ হেঁটে বেরিয়েছি, যেসব পথগুলো একদিন আমায় তোমার কাছে পৌঁছে দিত। রাতের পর রাত ঘুমের পাত্তা নেই, শুধু শুয়ে শুয়ে ভেবেছি কি করছো তুমি এখন। কেউ কি জোর করছে তোমায় একলা পেয়ে? তুমি তো খুব কোমল, কেউ আঁচড় দিচ্ছে না তো? মেঝেতে লুটিয়ে থাকা তোমায় কেউ মারিয়ে যাচ্ছে না তো? অনেকটা সময় লেগেছে নিজেকে এটা বোঝাতে যে তুমি এখন রাজরানী। তুমি ভালো আছো, সুখে আছো, অনেকটা দূরে আছো ঠিকই, কিন্তু আছো। একই আকাশ, একটা সূর্য আর চাঁদের তলায়। যারা তাদের আলোয় আমায় ঢাকে তারা তোমার শরীর বেয়ে ঝরেও তো পড়ে। তবুও অপেক্ষায় ছিলাম অনেক বছর। জানি তুমি ফিরবে না, তাও নিরর্থকভাবেই। একসময় বাবা মায়ের দেখা মেয়েকেই বিয়ে করলাম, সংসার করছে এখন দিব্যি। আমার বউ তো তোমার মতোই সুন্দরী, খুব গোছানো। ওকে বলেছি সব, সামলে নিয়েছে। আমি তখন কেমন যেন ভাষা হারিয়ে শুধু শুনছি। মনের ভেতরটা তোলপাড় করছে, মনে হচ্ছে চিৎকার করে বলি 20 বছরের প্রথম কয়েকটা বছরের ইতিহাস। কিন্তু তা বলে কি লাভ হবে? সে কি বুঝবে, বিশ্বাস করবে, নাকি ভাববে সাফাই দিচ্ছি? তাই দীর্ঘশ্বাস ফেলে সবটাই হজম করে ফেললাম। আমার আঙুলটা ছেড়ে সে ততক্ষণে আমার হাতটা চেপে ধরে চাঁদের দিকে চেয়ে আছে। জানি না তার চোখে এখন কোন স্বপ্নের আসা যাওয়া চলছে। অনেকক্ষণ সে চুপ থাকায় ভাবলাম আমার কিছু বলা দরকার, তাই বলেই বসলাম, ও ভালো বলতে হয় তোমার বউকে, উদার মন তার। সব কিছু জেনেও যে সে তোমায় এতটা ভালোবাসছে, তাই এটা তো বলতেই হয় যে তুমি সত্যিই ভাগ্যবান। হ্যাঁ, ভাগ্যবান তো বটেই, এক জীবনে না হলে এত ইচ্ছে পূরণ হয় কারোর? জানি না কথাটা সে কেন বলল। এদিকে যেই আমি আমার হাতটা তার হাত থেকে সরিয়ে আনতে চাইলাম, সে আরও শক্ত করে ধরল আর বলল, কিছু মিনিট একটু বাঁচতে দাও না আমায়, একটু শ্বাস নিতে দাও প্লিজ। দেখো এই আকাশ, এই চাঁদ আমাদের উজ্জ্বল বানাচ্ছে অনবরত।
আর এই মেঘ ঢাকছে লজ্জা বস্ত্রের মতো। আমরা যেন 20 বছর আগের এক সন্ধ্যেতে বসে আছি। সে আবারও বলতে শুরু করল, মনে পড়ে যখন জ্বর হতো তোমার, আমি একসাথে 10 রকম ওষুধ 10টা ডাক্তারের পরামর্শ এনে দিতাম, তোমার দরজার সামনে রেখে চুপিসারে চলেও আসতাম। আর সবচেয়ে মজা হতো যে তুমি বুঝতেই পারতে না যে কোন ওষুধটা খাবে। কি পাগল ছিলাম না! পাছে তোমায় জ্বরে হারিয়ে ফেলি, সেই ভয়টা আমাকে কুরে কুরে খেত। মনে আছে তোমার পছন্দের খাবারগুলো প্রতি সপ্তাহে টিউশন পড়িয়ে সপ্তাহের শেষে একদিন করে কিনে আনতাম, আর বাইরের ফাস্টফুড খাওয়া উচিত নয় বলে তুমি একটা লম্বা চওড়া ডায়লগ দিতে। মনে আছে তুমি আমায় যোগাসনের বই কিনে দিয়েছিলে, রুদ্রাক্ষের মালা, মুক্তার আংটি, যাতে আমার রাগ কমে। আর প্রতি 2 দিন অন্তর জিজ্ঞেস করতে রাগ কি কমছে বলে মনে হচ্ছে। কত বাচ্চা ছিলাম আমরা! তখন টাকা থাকতো না পকেটে, কিন্তু স্বপ্নগুলো ভালোবাসা দিয়ে পূর্ণ হতো। কত মিষ্টি মুহূর্ত ছিল বলো। আজও যখন জীবনে ক্লান্ত হই, সে সব স্মৃতি টাটকা করে আবার। চোখ বন্ধ করে স্মৃতিতে বাঁচতে বেশ ভালোই লাগে। হঠাৎ পেছন থেকে একটা জোর ধাক্কায় ছিটকে গেল আমার হাত তার হাত থেকে। ভয়ে শিউরে উঠলাম আমি। ভাবলাম চেনা জানা কেউ হবে হয়তো, কিন্তু বাবা ডাক শুনে একটু থমকে গেলাম। পিছু ফিরে দেখি এ তো সেই বাচ্চা মেয়েটা যাকে লক্ষণ কাকুর দোকানে যাওয়ার সময় দেখেছিলাম মুঠো ভর্তি করে চকলেট নিয়ে যেতে। সেই মেয়েটা। এ তাহলে? আমার সব দ্বিধা কাটিয়ে এসে বলল, আমার মেয়ে। জানি না কেন তার মুখে এ কথা শুনে আমার রাগ হলো, কেমন একটা খারাপ লাগলো। অভিমানের মেঘ জমতে শুরু করলো মনে, যেমন আমার লাল চাঁদ ঢেকে যাচ্ছিল উড়ে যাওয়া কালো মেঘে, ঠিক তেমন। আমি নিজেও তো মা। আমার ছেলের কথা শুনেও কি তখন তারও বুকের ভেতরে ধারালো ছুরির আঘাত বসেছিল? সে কি তাহলে অনেক আগেই আঘাত পেয়েছিল আমার কথায়? এসব ভাবছি, আর হঠাৎ বাচ্চা মেয়েটাকে সে জিজ্ঞাসা করল, তুমি কি করে এখানে এলে? কে বলল আমি এখানে এসেছি? মেয়েটা হেসে বলল, রাস্তাতেই তো আমি ঘুরছিলাম, তুমি তো ওই আন্টিটার সাথে কথা বলতে বলতে এলে, আমায় দেখোইনি। সে মনে হয় একটু ভয় পেয়ে গেল। কৌতূহলী হয়ে ছেলে ভোলানোর ভঙ্গিমায় জানতে চাইল, আমায় দেখেছ? আচ্ছা বলো তো তারপর আমি কি করলাম? তুমি ওই দিকে হেঁটে গেলে আন্টিটার বাড়ির দিকে। ঠিক বলেছ। আসলে এই আন্টি আমার খুব চেনা জানা, ওনাদের নতুন বাড়ি দেখাতে নিয়ে যাচ্ছে। কিন্তু রাস্তায় যেতে যেতে একটা বড় লাল চাঁদ দেখে থমকে দাঁড়িয়ে গেলাম, আর যাওয়া হলো না। জানি না এতগুলো মিথ্যে কথা কেন সে বাচ্চাটার মাথায় ভরছে। কিসের ভয়ে? পাছে কথার ছলে সে গিয়ে তার মাকে বলে দেয়। তাহলে সে যে বলল তার স্ত্রী সব জানে, সত্যি কি তাই? সব যেন কেমন গুলিয়ে যাচ্ছে। এতগুলো সাজানো কথা সে বলে যাচ্ছে হেসে, অস্বস্তিতে আমার দিকে চেয়ে। কি বাজে একটা পরিস্থিতি। নিজেকে আমার বড্ড নীচ বলে মনে হচ্ছিল, বিশ্বাসঘাতক, ঠক বলে মনে হচ্ছিল। কারণ আমার স্বামী তো নিষ্পাপ, ভালো মানুষ। আমার আবেগ তার প্রতি কোনো অন্যায় করছে না তো। আমার পা দুর্বল হয়ে পড়ছে কেন? না না, বাস্তবে ফিরে আসা দরকার। আর ছেলে খেলা নয়। আমার বাচ্চাটা তখনও ধুলোয় বসে মাছ চকলেট চুষে যাচ্ছে। এত ছোট বাচ্চাকে আমি ঠকাতে পারবো না। ইতিমধ্যে ওর মেয়ে আমার ছেলেকে তার হাত ভর্তি মাছ চকলেটগুলো দেখাচ্ছে, আর তার সেই মাছে আরও কতদিন ভালোভাবে চলবে তা জাহির করছে। সে হেসে আমায় বলল, দেখলে, আমরা একসাথে থাকলে সময়, পথঘাট, মানুষজন সব যেন কেমন থমকে যায়। চোখের সামনে থাকা বাচ্চাটাকে আমি দেখতেই পেলাম না। আমি প্রসঙ্গটা বদলে বললাম, তোমার মেয়ের নাম কি? মিথিলা, ওর মা রেখেছে। আর তোমার ছেলের নাম? আমার অনেকটা দেরি হয়ে গেছে জানো, এখানে আর বেশিক্ষণ থাকাটা ঠিক নয়। এই বলে ওর মেয়ের গাল দুটো আলতো করে ধরে বললাম,
একে ভালো রেখো, সুখে থেকো, এ তোমার জীবন্ত স্বপ্ন হোক। এটুকু বলেই আর দাঁড়াতে পারছিলাম না। হাত পা যেন কাঁপছিল। আমি যেন পৃথিবীর মাধ্যাকর্ষণ টান থেকে ছিটকে বেরিয়ে গেছি কোথাও কোনো এক অন্ধকার মহাকাশে। তাই সামনের পথ অস্পষ্ট, ঝাপসা। হঠাৎ বৃষ্টির বেগে দু চোখ দিয়ে ঝরতে লাগলো আমার জমে থাকা কষ্ট, অভিমান আর না পাওয়া ভালোবাসারা। ভাগ্যিস তখন আকাশ জুড়ে ছিল কালো ঘন মেঘ, আর আমি সেই সুযোগে মুখটাও ফিরিয়ে নিয়েছিলাম। শেষবারের মতো আর একবার ঘুরে তোমার মুখটা দেখতে ইচ্ছে করছিল ঠিকই, তবে রবি ঠাকুরের পোস্টমাস্টার গল্পের লাইনটা মনে পড়ছিল, পেছনে ফিরে লাভ কি, এ দুনিয়ায় কে বা কার। তাই সামনে পথ চলতে শুরু করলাম। যেতে যেতে জোরে বললাম, ভালো থেকো, আমি চললাম অঙ্কুর। কথাটা শেষ করেই আমি প্রায় দৌড় লাগিয়েছি। পেছন থেকে আমার বাচ্চাটা বলে বসলো, না তুমি দাঁড়াও, আমি যাব। আমার পা দুটো থমকে গেল। আরে আমার বাচ্চাটা! হে ভগবান, কি হয়েছে আমার! পেছন ফিরে দেখি প্রায় 10 হাত এগিয়ে এসেছি আমি ততক্ষণে, আর সে আমার বাবুর সামনে হাঁটু মুড়ে বসেছে। তখন অন্ধকার ভেদ করে একটু পিছিয়ে গিয়ে দেখলাম সে তাকে নিজের দিকে ঘুরিয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবু, তোমার নাম কি? মাছ চকলেট দেব, বলো। ঠিক এই প্রশ্নটারই ভয় পাচ্ছিলাম, পাছে সে নামটা বলে ফেলে। তাই আমি ধমক দিয়ে বললাম, বাবু তুমি যাবে না, আমি চলে যাব। বেচারা তখন আমার ধমক আর মাছ চকলেটের মাঝে ভেসে। কিন্তু মাছ চকলেটের নেশা তাকে এতটাই আচ্ছন্ন করে ফেলেছিল যে সে বলেই ফেলল, অঙ্কুর এবার তাড়াতাড়ি দাও চকলেট, মা তো চলে যাচ্ছে। তারপর তার হাত থেকে মাছ চকলেটটা হাতিয়ে নিয়েই দৌড়ে এলো বাবু আমার দিকে। এসে আবার আমার ঠিক সেই আঙুলটাই সে ধরল যেটা এর আগে ধরেছিল আমার অতীত। সময় শুধু মুহূর্ত, মানুষ আর স্বপ্নগুলো বদলে দিয়েছে। চলো বলেই বাবুকে নিয়ে হাঁটতে শুরু করলাম। পেছন থেকে সে চেঁচিয়ে বলল, তুমি যে বলেছিলে বেনু কাকার বাড়ি অবধি যাবে একসাথে। চলতে চলতে আমি বললাম, তোমার আর আমার পথ তো আলাদা। তোমার সাথে তো তোমার দিশারি আছে, ও তোমায় ঠিক পথ দেখাবে। তাও যদি আধারে পথ হারিয়ে ফেলো, আমার পেছনে পেছনে এসো। 2 রাস্তার কোণ অবধি একই পথ। তারপর তুমি ডান দিকে যেও আর আমি বাম দিকের রাস্তায়। তারপর সে আবার চেঁচিয়ে বলল, আর ছেলের নামটা অমন কেন? আমি আস্তে আস্তে বললাম, ওটা যে আমার স্বপ্নের নাম, আমার জীবন্ত স্বপ্ন। ততক্ষণে আমি এতটা এগিয়ে এসে গেছি তাদের থেকে যে অন্ধকারে আর তাদেরকে দেখতে পাচ্ছিলাম না। তোমায় আমার সামনে থেকে চলে যেতে দেখতে পারবো, কিন্তু তোমার সামনে থেকে আমি চলে গেলে যদি তোমার মুখটা হতাশায় ঢেকে যায়, তাই কোনো দিন তোমার সামনে থেকে চলে যাইনি। কিন্তু আজ আমি অসহায়। আর 2-4 মিনিট দাঁড়ালে হয়তো আমার ধৈর্যটা বাঁধ ভেঙে আমায় দুর্বল করে দিত। তোমার সামনে গল গল করে আমার সে সব আবেগগুলো হয়তো ঢেলে দিতাম আমি, যা কত লোহার দরজার পেছনে চাপা রেখেছি দীর্ঘ 20টা বছর। তা যদি আবার সামনে আসে, নিজের ক্ষত স্থানগুলো আরও সতেজ হয়ে যাবে। না না, এবার তেমন হলে যে নিজেকে আর সামলাতে পারবো না। হা আমার ঈশ্বর, আমায় দুর্বল হতে দিও না প্রভু, দুর্বল হতে দিও না। এমন প্রার্থনা করতে করতে কখন যে নিজের বাড়ির গেট ছাড়িয়ে চলে যাচ্ছিলাম খেয়ালই করিনি। আমার ছেলে হাত ধরে টেনে রইল, বলল, কোথায় যাচ্ছ? এই তো দরজা, চিনতে পারছো না? এ বাবা, মা বাড়ি চিনতে পারছে না। তাকিয়ে দেখি সত্যি তো আমি তো বেনু কাকার বাড়ির দিকে চলে যাচ্ছি। একই পথেই যে আমার বাড়ি ফেলে বেনু কাকার বাড়ি যেতে হয়, সেটা আমি ভুলেও উচ্চারণ করিনি তার সামনে। তাড়াতাড়ি এদিকে ওদিকে তাকিয়ে বাবুকে কোলে চেপে ধরে দৌড়ে গেট দিয়ে ঘরে ঢুকলাম। এক নিমেষে এতগুলো সিঁড়ি পেরিয়ে যে কিভাবে দোতলায় নিজের ঘরে এলাম জানি না। আসলে ভয় পাচ্ছিলাম। আমার একান্নবর্তী পরিবারে ঘর ভর্তি লোক,
কারোর সামনে যদি কাঁদো কাঁদো চোখে ধরা পড়তাম, কি উত্তর দিতাম? ঘরে ঢুকে বিছানায় বাবুকে বসিয়ে এক নিঃশ্বাসে হাফ বোতল জল খেলাম। তাও যেন কেমন ভয় ভয় লাগছে। তার পাগলামি আর ছেলে মানুষে কি তাকে আমার বাড়ি অবধি টেনে আনবে? সে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছে যে আমার বাড়ি ফেলে আরও বেশ কিছুটা এগোলেই বেনুকাকার বাড়ি পড়বে। পাছে তার সামনে ধরা পড়ে যাই, তাই শুধু পালিয়ে আসবো বলেই মিথ্যে কথা বলেছিলাম। কী মনে হলো কে জানে। রাস্তার দিকে জানালার পর্দাটার একটা ফাঁক দিয়ে তাকালাম পথের দিকে। যা ভেবেছিলাম ঠিক তাই। সেও ততক্ষণে পথে কাউকে জিজ্ঞাসা করে নিয়েছে মুখার্জি বাড়ি কোনটা। কিন্তু সে তো জানে না এত বড় বাড়িতে কোনটা আমার ঘর। তাই গেটের বাইরে থেকে সারা বাড়িতে চোখ চালাতে লাগলো। কি যেন হারিয়ে গেছে তার, কি যেন খুঁজেই যাচ্ছে। মেয়ের হাতটা চেপে চোখ বোলাতে বোলাতে সে পথ এগোতে লাগলো। এক মুহূর্তের জন্য মনে হলো সব ফেলে সব ভুলে দৌড়ে গিয়ে তার হাতটা চেপে ধরি, বলি, চলো অতীতে ফিরে যাই, চলো শূন্য থেকে আবার শুরু করি, যাবে আমার সাথে? ততক্ষণে আমাদের উঁচু প্রাচীর ছাড়িয়ে সে আমার দৃষ্টির বাইরে হারিয়ে গেছে। যত দূর চোখ চায় তাকে দেখব বলে এগোতে এগোতে যে কখন জানালার গ্রিলে মাথা ঠুকে গেছে খেয়ালই নেই। চোখের জল পর্দা ভিজিয়েছে কিছুটা, মাথার ঘামে লোহার গ্রিলে জল ধরেছে। আজ অবধি দেখা সব সিনেমার বিরহের সুর আর গান যেন বাজছে আমার চারিপাশে। হঠাৎ অঙ্কুর বলে বসল, মা, মোবাইলের ছোট্ট আলোটা দেখো, জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে। ঘোর কাটিয়ে মোবাইলটা তুলে দেখি বাবুর বাবার SMS, যাতে লেখা, কি মহারানীর কাজ শেষ হয়েছে? আজ আকাশে একটা বড় লাল চাঁদ উঠেছে, সময় করে দেখে নিও। ফিরতে রাত হবে আজ, বাই। সত্যি তো, লাল চাঁদের কথা তো ভুলেই গেছি। জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখি সে এতটা উপরে উঠে গেছে যে আমার জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে অতি কষ্টে তার এক টুকরো মাত্র দেখতে পাচ্ছি। দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বললাম, সব মিস করলাম, আকাশের লাল চাঁদ আর জীবনেরও। জানি আমার ছেলের নাম শুনে তার বুকের ভেতরটা তোলপাড় করছে একটা দুঃখে ভরা চাপা আনন্দ। আর বেনুকাকার ভেতর বাইরে দাঁড়িয়ে এই লাল চাঁদের দিকে তাকিয়ে সে নিজেকে অপারক বলে হয়তো ভাবছে কেন সে তার মেয়ের নামটা ঐশানী রাখতে পারল না। অন্তত নামেই তো আমাদের স্বপ্নগুলো প্রাণ পেত। আজকের এই 27 মিনিট রইল আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যতের জন্য, যার সাক্ষী রইল এই সন্ধ্যের লাল চাঁদ। আর আমরা দুজন আর আমাদের 2 মাছ চকলেটে ডুবে থাকা শৈশব। টেলিপ্যাথি বলে যদি সত্যি কিছু হয়, তবে শোনো অঙ্কুর, লাল চাঁদে আবার দেখা হবে আমাদের, প্রতি পূর্ণিমার পরের সন্ধ্যেতে। তুমি আকাশের দিকে তাকিও, আমিও তাকাবো। দুপ্রান্ত থেকে দুজনে দেখব একটাই লাল চাঁদ, যা জাগিয়ে তুলবে মনের মাঝে আজকের এই 27 মিনিট আর ফেলে আসা 20টা বছর। ভালো থেকো অঙ্কুর, পারলে আমায় ক্ষমা করো। তোমায় অন্ধকারে রেখে চলে এলাম, কিন্তু আমি বিশ্বাস করি আবার ঠিক দেখা হবে আমাদের ওই আকাশে, ওই লাল চাঁদের সামনে। বিশ্বাস রেখো। আর যতটা ভালো থাকা যায় তার থেকে অনেকটা ভালো থেকো অঙ্কুর, অনেকটা ভালো থেকো, অনেকটা ভালো থেকো।